বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানেই আছেন, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও বাংলাদেশে যারা আছেন এবং বাংলাদেশ ছেড়ে যারা বিদেশে পড়ে আছেন, নিজের ইচ্ছার বিরুদ্ধে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে, আমি জানি আপনারা কেউ ভালো নেই। তবুও জিজ্ঞেস করছি, যেহেতু সারা পৃথিবীতেই ভয়ঙ্কর করোনার কারণে মানুষ এখন অত্যন্ত শঙ্কিত অবস্থায় আছে, তবুও বাংলাদেশের মতো আরো কিছু দেশে যেখানে স্বৈরাচাররা শাসনে আছে, সেখানের অবস্থা কিন্তু করোনার চেয়েও ভয়ঙ্কর। করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, আশা করি ইনশাল্লাহ সেই ভ্যাকসিনের মাধ্যমে করোনা আস্তে আস্তে দূর হবে। কিন্তু এই স্বৈরাচারদের ভ্যাকসিন কিন্তু আপনারা, স্বৈরাচারদের ভ্যাকসিন কিন্তু জনগণ। আপনারা যারা এখনো জনগণ অন্যের উপর ভরসা করে তাকিয়ে আছেন যে কেউ এসে আপনাদের জন্য বদলে দিবে, তাদেরকে আমি স্পষ্ট করে বলতে চাই, যে কোনো দেশের স্বৈরাচারের জন্য সেই দেশের জনগণ হচ্ছে স্বৈরাচারের ভ্যাকসিন। সেই অ্যান্টিবায়োটিক কিন্তু আপনারা। স্বৈরাচারকে সরিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে কিন্তু জনগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি রিসেন্ট একটা ঘটনা বলছি। কিছুদিন আগেই বাংলাদেশ কোনো এক সেনাবাহিনী বা সেনানিবাসের বাজারে, প্রত্যেকটা সেনানিবাস সংলগ্ন যেহেতু একটা বাজার থাকে, সেই রকমই একটা বাজারে একটা ব্যবসায়ী তার মোবাইল ফোনে আমার লাইভ দেখছিল। তখন একজন গিয়ে তাকে বলল সেই লাইভটা বন্ধ করতে, সে যেন আর না দেখে। তখন ওই দেশপ্রেমিক বাংলাদেশী যখন তাকে জিজ্ঞেস করলো, আমি কি দেখবো না দেখবো সেটা আমার ইচ্ছা, আপনি বলার কে? তখন ওই লোক তার পরিচয় দিল সে ডিজিএফআই এর চাকরি করে। তারপরেও সেই দেশপ্রেমিক সাহসী ব্যবসায়ী সেটাকে পাত্তা না দিয়ে আমার ভিডিও দেখতেই থাকলো এবং সেই তথাকথিত ডিজিএফআই এর লোক চলে গেল। দেখেন, আপনারা সবাই অনুমান করে নেন, মনে মনে ধরেই নেন যে আপনি কিছু বললে করলে এই অবৈধ স্বৈরাচার সরকার আপনাদেরকে মেরে ফেলবে, এবং এই স্বৈরাচার সরকারের লালন পালনকারী, দুষ্টের পালন লালনকারী যারা সশস্ত্র বাহিনী বা পুলিশ বা অন্যান্য যারা আছে, তারাও সেই অসীম ক্ষমতার মালিক যে যা ইচ্ছা তা করতে পারে। সেই দিন কিন্তু আর নাই। আপনাদেরকে আমি আগেও বলেছি যে তারাই এখন প্রচন্ড চাপের মধ্যে আছে, তারাই এখন নিজেরা ইয়ারফসি শুরু করেছে। সুতরাং আপনাদের সেই ভয় পেলে কিন্তু আর চলবে না, আপনাদেরকে আস্তে আস্তে জাগতে হবে। মনে রাখতে হবে যে একটা মানুষের মাঝখানে যখন আশা চলে যায়, বাঁচার আশা চলে যায়, মুক্তির আশা চলে যায়, তার মাঝখানে যখন হতাশা চলে আসে, তখন কিন্তু সেই মানুষটা মৃত দেহের মতো একটা দুর্বল মানুষ। সেই মানুষের মাঝখানে আর কোনো শক্তি থাকে না। আপনার আশা কিন্তু আপনার একটা শক্তি। সেই শক্তিটাই আপনাকে প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার সকল সকল কি বলে শক্তি এবং বিশ্বাস এবং সাহস যোগায় আপনাকে। সুতরাং আশা ছেড়ে দিলে চলবে না। আমাকে আমাকে মেসেজে একজন বাংলাদেশের দরিদ্র দেশপ্রেমিক, যারা হচ্ছে আসল দেশপ্রেমিক, যারা সত্যিকারের দেশপ্রেমিক, যদি করার ক্ষমতা আরো থাকতো বা কিছু করার ক্ষমতা থাকতো আরো করতো। আর কিছু নাই, ঠিক মতো খেতে পারে না, কিন্তু বুক ভরা দেশের জন্য ভালোবাসা আছে। সেরকম একজন মানুষ আমাকে অনুরোধ করেছে যে স্যার, আপনার ভিডিওটা যদি ছোট রাখেন তাহলে পুরোটা দেখতে পারি, কারণ টেলিফোনে পয়সার অভাবে এমবি থাকে না, তাই ভিডিও দেখতে পারি না। তাই আমি চেষ্টা করব, ওনার কথাটা আমি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমি চেষ্টা করব আমার ভিডিওটাকে সংক্ষিপ্ত রাখতে। আমি জানি অনেকে বড় বড় করে ভিডিও দেখতে চান, আসলে সেই সময় এবং অথবা সেই সামর্থ্য সবার নেই। বাতি নেভার আগে থপ করে কিন্তু একবার জ্বলে ওঠে। বাংলাদেশে কিন্তু এখন চারিদিকে দেখছেন তাকিয়ে, এই সরকারের গুম এবং খুনকারী বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি তার হঠাৎ করেই খুব বেশি জ্বলে উঠেছেন।
আবার আওয়ামীপন্থী কিছু ব্যক্তি, দুশ্চরিত্রবান ব্যক্তি যারা ইসলামিক জ্ঞান দিতে শুরু করেছেন। চলেন তাদের মাঝখানে প্রথম একটা ভিডিও দেখে আসি। We are the part of the government, and we are the government under the leadership of Honorable Prime Minister. এবং ইসলামের যে ভার্সনটি আমাদের দেশে আছে শান্তিপ্রিয়, তাহলে আপনারা এই এক শ্রেণীর লোকজন কার ইশারায়, কোন ইঙ্গিতে, কার লক্ষ্য, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে মৌলবাদী চরিত্রের তকমা আটানোর চেষ্টা করছেন? সেবার বলছি কিন্তু আমি এক শ্রেণীর হুজুর ওয়াজ করতে আসেন, মাহফিল করতে আসেন, খালি ফাল পড়েন, খালি জাম করেন। এখন চেয়ারে যাবো, কিন্তু চেয়ার কিন্তু সিংহাসন। কি দেখলেন তো, একটা সরকারি কর্মচারী, পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকর, তার কথাবার্তায় কি তা মনে হয়? তার কথাবার্তায় মনে হয় সে নিজেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে, যদিও প্রধানমন্ত্রীও জনগণের চাকর। সে আজকে জনগণের পয়সায় বেতন নিয়ে বিলাসবহুল জীবনযাপন করে একটা রাজনৈতিক দলের পক্ষে নিজে রাজনৈতিক কথাবার্তা বলে। পৃথিবীর কোনো দেশে এই ধরনের কোন নজির নাই। এই ধরনের বেনজিরদের পক্ষেই সম্ভব এই ধরনের কোন নজির স্থাপন করা। একটা অবৈধ ফ্যাসিস্ট সরকারের পক্ষে গুণগান গেয়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় থেকে 12টা বছর কাটাচ্ছে। কখনো র্যাবের প্রধান, কখনো ডিএমপি কমিশনার, আর এখন আইজিপি। যোগ্যতা নাই, না আছে ভিতরে ইমানের বিন্দুমাত্র চিহ্ন, না আছে ভিতরে দেশপ্রেমের বিন্দুমাত্র চিহ্ন। তার কথাবার্তায় আজকাল মনে হয় যে ভারত তাকে দিয়ে শেখ হাসিনাকে ফেলে দিবে, ফেলে দিয়ে তাকেই প্রধানমন্ত্রী বানিয়ে দিবে ভারত। কত বড় স্পর্ধা! সে একে তো মদ খেয়ে কথা বলতে নেমেছে, মাতাল, কথা বলতে পারছে না, কথা জড়িয়ে যাচ্ছে, তার অঙ্গভঙ্গি জোকারের মতো, কথা জড়িয়ে যাচ্ছে। এই যে সমাবেশটা ডেকেছে, এই সিভিল প্রশাসনের যে সমাবেশ ডেকেছে, এর মাঝখানেও কিন্তু বিভাজন তৈরি হয়েছে। এখানে যারা এসছে, প্রধানমন্ত্রীর কাছের একজন সিভিল প্রশাসন, উচ্চপদস্থ সিভিল প্রশাসকের আদেশে এখানে একটা অংশ এসেছে এই কুনজিরের ঊর্ধ্বতন বক্তব্য শুনতে, মাতাল বক্তব্য শুনতে। আর এখানে কিন্তু যে ক্যাবিনেট সেক্রেটারি, সেই কিন্তু আসে নাই। এবং তাদের মাঝখানে অসন্তুষ্ট এই ধরনের দেশ বিরোধী কার্যকলাপের জন্য। এখনো সিভিল প্রশাসনের মাঝখানে অনেক ভালো মানুষ আছে, ভালো কর্মকর্তা আছে, যারা এই সরকারের কোনো কিছুই তারা মেনে নিতে পারছে না। তারা কিন্তু এই ধরনের সমাবেশকে তারা সমর্থন করে নাই। সিভিল প্রশাসনে দুই ভাগ হয়ে গেছে। শুধু দুর্বল ভাগটা, যেটা পাপীরা, যারা নিজেদেরকে পিঠ এবং চামড়া বাঁচানোর প্রয়োজন, তারাই শুধুমাত্র এখানে পড়ে আছে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য না, তাদের নিজের চামড়া বাঁচানোর জন্য। কারণ এতদিন যেই জনগণের দেশের সম্পদ, অর্থ, পয়সা চুরি করেছে, যে অত্যাচার অনাচার করেছে, যদি যখনই সরকারের পতন হবে তাদের গায়ের চামড়া থাকবে না, সেই জন্যই কিন্তু তারা আজকে এই ধরনের সমাবেশ দেখে এই ধরনের কথা বলার, মদ খেয়ে কথা বলার সাহস পায়। তারই কথায়, এই বেনজিরের মতো লোকের কথায় দেখলাম কুষ্টিয়াতে বা কোথায় আরেকজন পুলিশের এসপি, একটা সামান্য পুলিশের একটা এসপি, এই লোকটা না চেহারায় না কথাবার্তায় তো পুলিশের এসপি মনে হয় না। মনে হয় আওয়ামী লীগ থেকে গতকালকে সিভিল ড্রেসটা খুলে গায়ের উপরে পুলিশের ইউনিফর্ম করেছে। তাই ব্যবহার পুরা সন্ত্রাসী লীগের, কথাবার্তাও সন্ত্রাসী লীগের। সে জনগণের চাকর হয়ে, জনগণের পয়সায় বেতন পেয়ে জনগণকে হুমকি দেয় যে হাত পা ভেঙে জেলে পাঠাবে, অথবা চুপ করে থাকতে, অথবা বাংলাদেশ ছেড়ে, স্বাধীন বাংলাদেশ ছেড়ে, যেই স্বাধীন বাংলাদেশ গঠনে না ছিল তার ভূমিকা, না ছিল তার বাবার ভূমিকা, না ছিল তার তথাকথিত জাতির পিতার ভূমিকা, তাদেরকে হুমকি দেয় বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে যেতে।
কত বড় দুঃসাহস! হাসিনার পতনের আগেই আপনারা প্রস্তুত হয়ে যান লাঠি সোটা নিয়ে এইসব দেশদ্রোহী শয়তানদেরকে পিটিয়ে থানা থেকে বের করে রাস্তায় নামিয়ে নিয়ে আসার জন্য। এরা একটাও বাংলাদেশে থাকতে পারবে না। তখন ভারতে গিয়ে লুকাতে হবে যদি জানে বেঁচে যদি পালাতে পারে। কত বড় দুঃসাহস! জনগণের টাকায় বেতন নিয়ে আবার জনগণকে হুমকি হুঁশিয়ারি দেয়। শুনেন, এসব ফালতু ছাগলের ৩ নাম্বার বাচ্চার ভিডিও দেখাতে চাই না। যদিও কোন নজিরের ভিডিও দেখিয়েছি এটাই অনেক বেশি। তার সেই যোগ্যতা নাই যে আমার লাইভে তার ভিডিও দেখাবো। তারপরও তার যে ছাগলের ৩ নাম্বার বাচ্চা কুষ্টিয়ার এসপি লাফাচ্ছে, তার এবং আওয়ামী লীগের সকলের উদ্দেশ্যে বলছি, সন্ত্রাসী লীগের, শুনেন, আপনাদের পিতার সমস্যা থাকতে পারে। আপনাদের পিতা কে তা আপনারা না জানতে পারেন। তাই আপনারা শেখ মুজিবকে আপনাদের পিতা বানাতে পারেন, যেহেতু আপনাদের পিতার অভাব বা আপনাদের আসলে জন্ম কার মাধ্যমে হয়েছে জানেন না, ভুলে গেছেন। সেই জন্য আপনারা পিতৃ পরিচয় নেই বলে কিন্তু আপনারা শেখ মুজিবকে আপনাদের পিতা বানাতে পারেন। কিন্তু সেটা আপনারা বাংলাদেশের বাকি 90% জনগণের উপর চাপিয়ে দিতে চান, সেই দুঃসাহস আপনাদের কোত্থেকে আসে? সেই দুঃসাহস কোত্থেকে আসে আপনাদের? যদিও আমি শেখ মুজিবকে নিয়ে, জিয়া রহমানকে নিয়ে, কাউকে অতীত নিয়ে আমি সমালোচনা করি না, তবুও আমি এই একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে আমাকে সন্ত্রাসী লীগের অনেকেই বলে আপনি দেশের বাইরে বলে অনেক কথা বলেন, দেশে এসে কথা বলেন না কেন? আপনাদের তথাকথিত আপনাদের জন্ম দেওয়া জাতির পিতা উনি স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন? বাংলাদেশে ছিলেন? বলবেন তো পাকিস্তানিরা ধরে জেলে রেখেছিল। আর উনি স্বইচ্ছায় পাকিস্তানিদের কাছে নিজেকে হস্তান্তর করেছেন, ফুর্তিতে ছিলেন। উনি ছিলেন পাকিস্তানিদের কাছে ফুর্তিতে, আর ওই হাসিনা এবং ওনার পরিবার ছিল ধানমন্ডিতে পাকিস্তানিদের সেবা যত্নে খেয়ে দেয়ে ফুর্তিতে ছিলেন। মুজিব পরিবারের 14 গোষ্ঠীর কেউ মুক্তিযুদ্ধ করে নাই। এখন আপনারা চেতনার বিক্রেতা হয়ে গেছেন। লজ্জা শরম হায়া ব্যয়া তো আপনাদের কিছু নেই। চক্ষু লজ্জা বলতে কিছু নেই, আত্মসম্মান বলতে কিছু নেই। আল্লাহ বিন্দু মাত্র হায়া ব্যয়া লজ্জা শরম কিছু দেয়নি, না দিয়েছে এই পরিবারের, না দিয়েছে এই পরিবারের অন্ধ অনুসারী পাপীদের একটাকেও। আপনারা অন্যদেরকে বলেন বিদেশি থেকে কথা বলতে। আরে এই শেখ মুজিব যদি উনি স্বাধীনতার ঘোষণা দিতে চায় নাই, ওনাকে তাজউদ্দিন বহুবার বলেছেন যে আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দেন। আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে না গেলে যদি আমাদের চলে যেতে হয় বা কোনো কিছু হয়ে যায়, তখন এই জাতি কি করবে? জাতি তো জানবে না। তবুও উনি দেন নাই, তবুও উনি ঘোষণা দেন নাই, কারণ উনি ছিলেন সবসময় ভীতু টাইপের লোক। উনি মনে করেছিলেন যদি ঘোষণা দেয়, তাতে উনি যদি দেশদ্রোহীর নাম দিয়ে দেশদ্রোহীর শাস্তি দেওয়া হয়, যা ফায়ারিং স্কোয়াড অথবা ফাঁসি, সেই ভয় ছিলেন, সেই জন্য কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। আর নয়তো ৭ই মার্চের ভাষণের যদি উনি স্বাধীনতার ঘোষণা দিতেন, তাহলে বাংলাদেশে বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত। কেন জানেন বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন হয়ে যেত? কারণ সেই দিন বাংলাদেশে মাত্র ১২,০০০ পাকিস্তানি সৈনিক ছিল। সেই ১২,০০০ পাকিস্তানি সৈনিকদেরকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যেই পরিমাণ ব্যাটালিয়ান বা সৈনিক ছিল এবং অন্যান্য জনগণ মিলে কিন্তু তাদেরকে বিনা রক্তপাতে তাদেরকে কিন্তু আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারত। কিন্তু ৭ই মার্চের সেই ঘোষণা না দিয়ে, অথচ তার সম্পূর্ণ পরিবেশ সৃষ্টি করে নিজে চলে গেলেন। তারপরে বাংলাদেশের বাকি ইতিহাস সবার জানা। এখন উনাকে আপনারা পিতা বানাতে চান, আপনাদের পিতা বানান, আপনাদের পিতৃ পরিচয় নাই। কিন্তু বাকি বাংলাদেশের ৯০% জনগণ বা তার চেয়েও বেশি, তারা নিজের পিতায় সন্তুষ্ট, নিজের পিতার পরিচয় সন্তুষ্ট। নিজের পিতা যদি জীবিত থেকে থাকে, ওনাকে সম্মান করে, ওনাদের দেখাশোনা করেন। আর যারা মারা গেছেন তাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। তারা বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর আপনারা আপনাদের জাতির পিতার জন্য আপনারা মুজিববাদ মুজিববাদ মুজিববাদ, জয় বাংলা জয় বাংলা করেন। আর বড় বড় মূর্তি বানান। ওই শেখ মুজিবের কবরের মাঝখানে আজাবের রাস্তার ব্যবস্থা করে দেন। আপনারা আপনারা বড় বড় মূর্তি বানান আর মূর্তির সামনে আপনারা পূজা করেন আর শেখ মুজিবের আজাবের ব্যবস্থা করেন। সুতরাং আপনাদের পিতা আপনাদের কাছেই রাখেন, অন্যদের পিতা বানানোর দরকার নেই। দ্বিতীয় ভিডিওতে দেখেন।
বাংলাদেশের এখন আওয়ামী লীগের মাঝখানে ওই যে বললাম না, পিপিলিকার পাখা ওরে মরিবার তরে, ঠিক বাতিটি নিবার আগে কিন্তু ধপ করে একটু জ্বলে উঠে তারপরে নিভে যায়। এই যে আওয়ামী লীগের লাফালাফি, এই লাফালাফি কিন্তু তাদের পতনের আগের হঠাৎ করে জ্বলে ওঠা মানুষকে দেখানো তাদের কনফিডেন্স, তাদের সাহস, তারা এখনো ধীর স্থির আছে, তাদের পায়ের নিচে মাটি আছে। কিন্তু তাদের পায়ের নিচে যে মাটি নাই, চোরাবালি তারা হারে হারে টের পাচ্ছেন, চোরাবালিতে আস্তে আস্তে ডুবে যাচ্ছেন। এখন এইরকমই আরেকটা বেয়াদব, দুশ্চরিত্র, একটা খুনি, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ জন অফিসারের খুনি, পরিকল্পনাকারী এবং খুনি, তার বক্তব্য শুনুন। আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি। তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হইলে কিভাবে? আমি 3টা ভাষা শিখছি ছোটকালে স্ব ইচ্ছায়, বাংলা, ইংরেজি, আরবি। তুমি কি শিখছো? তোমারে যদি পিটানি না দিত, তোমারে যদি বেতের পিটান না দিত, তুমি কোনোদিন মাদ্রাসায় যাইতা? আর মাদ্রাসার শিক্ষক তোমার বেতের পিটায় 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 আলিফ বাতা শিখাইছে, আর আমি তো স্ব ইচ্ছায় আলিফ বাতা সব শিখছি। তো তুমি আমার যে বড় মুসলমান পত্রিকা হইলা। আরে বাপ রে বাপ, বেটাই একখান। উনি নিজের ইচ্ছায় আলিফ বাতাসা শিখে ফেলছেন, নিজের ইচ্ছায় কোরআন শিখে ফেলছেন। চিন্তা করেন, নিজের ইচ্ছায় আলিফ বাতাসা শিখেছে, কোরআন শিখেছে, তাতেই চরিত্রের এত দুষ্কলন, তাতেই চরিত্রের এত অধঃপতন। আর যদি ওই আলিফ বাতাসাও তো যদি নজর না পড়তো, তাহলে আরো কত খারাপ হতো। বৃক্ষ তোমার নাম কি, ফলেই তার পরিচয়। এই যে আলিফ বাতাসা শিখনেওয়ালা লোকটা, যাদের আজকে ইমানদার আলেম ওলামাদেরকে বেয়াদবের মতো ধমকি ধাপকি দিচ্ছেন, তার পিতৃ পরিচয়টা দেখেন, শেখ ফজলুল হক মনি। তার বাবা ছিল একটা দুষ্কৃতিকারী, একটা বদ চরিত্রের লোক, এবং এই তার বাবার অপকর্মের কারণের মাসুলই কিন্তু দিতে হয়েছে শেখ মুজিবকে মূলত। যদিও শেখ মুজিবের নিজের কর্মকাণ্ড আছে, তারপর আমি সেদিকে যাচ্ছি না। এই ফজলুল হক মনির যে অপকর্ম, তার অপকর্মের কারণে সমস্ত দোষ এবং জনগণের জনগণের বিতৃষ্ণা সবকিছু তৈরি হয়েছে শেখ মুজিবের বিরুদ্ধে। আজকে তার ছেলে চিৎকার করে আলেম বাতাসা শিখে সে আলেম ওলামাদের চেয়ে বড় জ্ঞানী হয়ে গেছে। কতটুকু মূর্খ, কতটুকু মূর্খ, কতটুকু অপদার্থ হলে আজকে এইসব অসভ্যরা সারা বাংলাদেশের বড় বড় ক্ষমতায়। কেন আজকে অসভ্যরা এইসব বড় বড় ক্ষমতায়? কারণ আপনারা 18 কোটি জনগণ, আপনারা ধরে নিয়েছেন আগামীকাল নিশ্চিত, ধরে নিয়েছেন পরশুদিন নিশ্চিত। আপনি ঘুমিয়ে থাকলেও আপনি আপনার মতো যেমনি চলছেন, যেমনি চলেছেন এতটা বছর, তেমনি চলতে থাকলে এই বাংলাদেশ এমনি সকাল হতে থাকবে, এমনি বাংলাদেশ চলতে থাকবে। কিন্তু এখন বুঝতে পারছেন, এতটা বছর ঘুমিয়েছিলেন বলে সকালবেলা ঘুমে থেকে উঠে দেখেন সেই বাংলাদেশ আর বাংলাদেশ নেই। এইসব অসভ্য জঙ্গলি জানোয়াররা বাংলাদেশ দখল করে নিয়েছে শুধুমাত্র আপনাদের নীরবতায়। আপনারা এখনো তাকিয়ে থাকেন সেনাবাহিনী কখন নামবে, আর সেনাবাহিনী আপনাদের জন্য দেশ উদ্ধার করে দিবে। আপনাকে বুঝতে হবে, সেনাবাহিনীর ভিতরে দেশপ্রেমিক আছে প্রচুর, কিন্তু সেনাবাহিনীর উপরে যারা চালায় তাদেরকে এই স্বৈরাচার সরকার সেনাবাহিনীকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তাদেরকে ক্রিম খাইয়ে খাইয়ে, তাদেরকে ঘুষ দিয়ে দিয়ে, আরামপ্রিয় জীবনযাপন করতে দিয়ে তাদেরকে যুদ্ধ করাই ভুলিয়ে দিয়েছে। এভাবেই এই শেখ হাসিনা সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে ধ্বংস করেছে। যেভাবে তার বাবা রক্ষী বাহিনী তৈরি করে সেনাবাহিনীকে বিলীন করে দিতে চেয়েছিল, যদিও তার শেষ রক্ষা হয় নাই। কোথায় আছে এই রক্ষী বাহিনী? আজকে এই শেখ হাসিনা এবং তার পরিবার সেনাবাহিনীকে কখনোই দেখতে পারে না, কোনো দিন দেখতে পারে নাই, সহ্য করতে পারে নাই। সেটা আজকে থেকে না, সেটা সেই পাকিস্তান আমল থেকে, যখন পাকিস্তানের সামরিক শাসন শেখ মুজিবকে জেল দিয়েছিল, তখন থেকে কিন্তু শেখ মুজিব এবং তার পরিবার সামরিক অফিসারদেরকে দেখতে পারে না। এবং পাকিস্তানের সামরিক অফিসারদেরকে দেখতে পারে নাই, সেটা মানলাম, সেটা যুক্তিপূর্ণ। কিন্তু স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে উনি যখন পাকিস্তানের জেল থেকে গিয়ে, আরামপ্রিয় জেল থেকে গিয়ে লন্ডনে গিয়ে বলেন, আরে কস কি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? কোনো খবরই নাই যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ফুলের মালা
আরেকজন দেশ স্বাধীন করে দিল, সবকিছু করে দিল 3 লক্ষ জীবনের বিনিময়, বিভিন্ন মানুষের জীবনের বিনিময়ে এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে, জীবনের বিনিময়ে উনি এসে ফুলের মালা পরে বাংলাদেশে শুরু করলেন অপশাসন, এবং নিজের দেশের সেনাবাহিনীকে উনি ঘৃণা করতে শুরু করলেন। নিজের দেশের সেনাবাহিনীকে ঘৃণা করে সেই সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে চাইলেন, কিন্তু সেই শেষ রক্ষা হলো না। যাদেরকে ঘরের ভিতরে সন্তানের মতো আসতে দিতেন, খেতে দিতেন, তারাই কিন্তু ছবলটা মারল। এখন এই শেখ হাসিনা গত 12 বছর উপর সময় ধরে সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার চেষ্টা করে আসে। যতটা সময়, যতগুলা মুহূর্তে পেয়েছে, সে দেশের উন্নয়ন বাদ দিয়ে সশস্ত্র বাহিনীকে ধ্বংস করা এবং দেশকে ধ্বংস করার চেষ্টা করে আসছে। অনেকাংশেই সফল হয়েছে। অযোগ্য অথর্ব মানুষদেরকে উপরের পর্যায়ে বসিয়ে দেশপ্রেমিক যোগ্য অফিসার এবং সৈনিকদেরকে তাদেরকে চুপ করিয়ে রেখেছে। সুতরাং আপনাদেরকে নিজেদেরকেও জাগতে হবে। আপনারা যখন জাগবেন, আপনারা যখন একত্রিত হবেন, আপনারা যখন অন্যান্য বিভিন্ন দেশের যারা স্বৈর শাসন থেকে মুক্ত পেতে সারা পৃথিবীতে জনগণ রাস্তায় নেমে এসেছিল, তারপর সশস্ত্র বাহিনীও নেমে এসেছিল, ঠিক একইভাবে আপনাদেরকেও নেমে আসতে হবে। সকল ইসলামিক দল এবং বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনগণকে নেমে আসতে হবে। আমি অনেক কথা বলতে চাই, কিন্তু কথা বলার এত সময় নাই, তবুও অল্প করে বলবো যে আপনারা যদি না নামেন, দিনে দিনে এই অবস্থা আরো খারাপ হতে থাকবে। যা আমি পরে আরো 2-1টা পয়েন্ট বলবো। আমি এখনো পর্যন্ত কোন রকমে একবেলা খেতে পারেন, তারপরে কিন্তু একবেলাও খেতে পারবেন না। পৃথিবীর সকল স্বৈর শাসকের দেশে যখন স্বৈর শাসকরা দেশকে বিলীন করে দিয়েছে, তখন জনগণ বুঝতে পারার আগে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আপনারা এখনো মনে করছেন বন্দুকের গুলি ভয় পান, যদিও বন্দুকের গুলি করার সাহস এখন পুলিশের আর নাই। পুলিশের গুলি করার সাহস থাকলে কিন্তু ওই তাপস আর কুনজিরের মতো এরা কিন্তু মদ খেয়ে এরা লাফাতো না। যারা করতে পারে তারা হুমকি দামকি দেয় না, তার করে। সুতরাং আলেম ওলামাদের কিন্তু উপরে গুলি করা শুরু করতো, কিন্তু তারা জানে সেই আগের দিন নাই। একটা গুলি চললে পরে আলেম ওলামা এবং সাথে দেশের জনগণ নেমে এদেরকে টেনে ছিঁড়ে ফেলবে, ওই রাস্তায় এদেরকে জ্বালিয়ে দিবে। সুতরাং আগের মতো গুলি চালানো মতো সহজ না। সুতরাং আপনাদেরকে নামতে হবে, সেই সাহস তৈরি করেন। সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে থাকা বন্ধ করেন। সশস্ত্র বাহিনী ইনশাল্লাহ নামবে। আমি সেই বিষয়ে পরে আসবো, আলাদা করে বলবো। এখন চলেন দেখে আসি আমরা আরেকটা অপদার্থকে। সিলেটের মাটি তো আমরা সবসময় সারা জীবন জানতাম সিলেটের মাটি একটা পুণ্যভূমি। অনেক অলিয়া উলিয়া ওই মাটিতে আসছে, অনেক পুণ্যভূমি। এই পুণ্যভূমিটা কিন্তু পুণ্য ছিল, কিন্তু যখন থেকেই সিলেটের লোকজন, কিছু আজেবাজে লোকজন এই স্বৈরাচারী সরকারের সাথে মিলে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে এই ভূমিটাকে কিন্তু অপূর্ণ করতে শুরু করলো। সেই জন্যই কিন্তু যে এমসি কলেজের 6 জন মিলে একজনকে ধর্ষণ করা, বা ওই পুলিশের আকবর নামের একটা শয়তান একটা 10,000 টাকার বিনিময়ে একটা নির্মমভাবে একটা সাধারণ জনগণকে পিটিয়ে মেরে ফেলা, এগুলো কিন্তু এই স্বৈরাচারের আমলেই সম্ভব হচ্ছে। সেরকম একটা অপদার্থকে আমরা একটু দেখি। আমাদের অনেক লোকজন ওখানে বর্ডারের ভিতরে ঢুকে, অনেক ভিতরে যায় এবং বন্দুক নিয়ে যায়, গোলাগুলিও করে, হ্যাঁ বমও নিয়ে যায়। তো এটা শুধু একতরফা দোষ না, আমাদেরও কিন্তু দোষ। কারণ আমাদের কিছু দুষ্ট ব্যবসায়ীরা এরা ওখানে ইলিগালি যায় এবং তাদের কাছে অস্ত্র থাকে, তখন ওরা বাধ্য হয় ভয়ে, কারণ অস্ত্র থাকলে তো ভয়ে ওদের গুলি করে ফেলে। শুনলেন এই অপদার্থের কথা। সীমান্তের চোরাকারবিরেরা দস্যু শত্রু, আপনার তো তার চেয়েও খারাপ, আপনার তো তার চেয়েও খারাপ, আপনার তো একটা দেশদ্রোহী। আপনি কি এই দেশের পররাষ্ট্রমন্ত্রী না ভারতের পররাষ্ট্রমন্ত্রী? এই সমস্যাটা কি আপনার পরিবারের মধ্যে নাকি? রাবিশ, তারপরে থেকে আরেকটা মাল এসে হাজির হয়েছে দেশে। এখন একটা পর একটা মাল এই পরিবারের মাঝখানে। এই পরিবারটিকে অভিশপ্ত নাকি? এই সিলেটের মাটির থেকে এইসব অপদার্থ কখন কোথায় জন্ম হলো? এই এই মূর্খটাকে পাশের থেকে বলে দিচ্ছে বোমা নিয়ে যায়, বোমা, সে বলে বোমা নিয়ে যায়, বোমা নিয়ে যায়। আমি তো ভাবছিলাম যদি ওই পাশের লোকটা যদি আরেকবার বলে নিউক্লিয়ার বোমা নিয়ে যায়, সে বলে ভেবে আরে
এইসব লোক তো নিউক্লিয়ার বোমা নিয়ে যায় ভারতের ভিতরে, অনেক অনেক ভিতরে। আরে অপদার্থ, তারা যদি অস্ত্র আর বোমাই নিয়ে যায়, সবসময় খালি বাংলাদেশের নাগরিক মরে কেন সীমান্তে? ভারতের নাগরিকের মৃত্যুর সংবাদ কেন পাওয়া যায় না? এই যে গোলাগুলি করে, এই যে বোমা নিয়ে যায়, একটা ভারতের নাগরিক তো মরতে শুনি না তাদের হাতে। বাংলাদেশের নাগরিক কেন সীমান্তে আজকে ভারতের দ্বারা নিহত হচ্ছে? কত বড় মূর্খ হলে পাশের থেকে একজন বলে যাচ্ছে, স্যার মূর্খের মতো অপদার্থ একটা কথা বলে যাচ্ছে। এগুলা কি? এগুলা এটা একটা একটা এসএসসি পাস করা একটা বাচ্চাকে ছেলেকে বসিয়ে দিল, একটা সেন্সিবল কথাবার্তা বলতে পারতো। ভিতরের আত্মা, মানবিকতা বিক্রি করতে করতে, মানে আমি ওনার ওনার মা বাবা যদি বেঁচে থাকেন, এদের তাদের লজ্জিত হওয়া যদি এরকম সন্তান জন্ম দিয়েছে। ছি ছি ছি, কি কথা! অস্ত্র নিয়ে যায়, বোমা নিয়ে যায়, আর তারাই গিয়ে মরে, তারাই গুলি করে এবং তারাই মরে, ভারতীয় কেউ মরে না। এখন এই যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তো অ্যাজ ইফ যেমন বাংলাদেশেই চালাচ্ছে। বাংলাদেশের স্বৈরশাসক, মিড নাইটের ভোট চোর, সে প্রধানমন্ত্রী পদে থাকার পরেও কিন্তু ভারতের দোরাই স্বামী, তার স্বামী এসে বাংলাদেশ চালাচ্ছে। এই দোরাই স্বামীর কত বড় দুঃসাহস! তার বক্তব্য বাংলাদেশের সরকারের পক্ষ হয়ে যেন কথা বলছে সে। তার নীতি, সমস্ত যে বৈদেশিক নীতি, একটা সম্পর্ক, সবকিছু উপেক্ষা করে, অশ্রদ্ধা করে সরকারের পক্ষে বানিয়ে দিয়ে যাচ্ছে যে বাংলাদেশের অগ্রযাত্রা বন্ধ কেউ ঠেকাতে পারবে না। এরকম বাণী কিন্তু আমরা শেখ মুজিবের তার পরিবারের হত্যার আগেও ভারতের হাইকমিশনারের মুখে শুনেছিলাম। ঠিক শেখ পরিবারের হত্যার আগে কিন্তু ঠিক এটাই শুরু করেছিল। ভারতের হাইকমিশনার বাংলাদেশের উন্নয়নের পার্টনার হতে চাচ্ছিল এবং বাংলাদেশের উন্নয়নের বন্যা ভাসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিল, এবং একই সাথে কিন্তু আওয়ামী লীগের কিছু লোকজনের সাথে, বিশেষ লোকজনের সাথে উঠা বসা করছিল। তারপরেই কিন্তু শেখ মুজিবের সপরিবারেই ভারতের পরিকল্পনায়, ভারতের নির্দেশে কিন্তু পুরা নিহত হয়। ঠিক একইভাবে কিন্তু এই দোরাই স্বামী, এই বদটা, সে কিন্তু বাংলাদেশের উন্নয়নের কথা বলছে, বাংলাদেশের অগ্রযাত্রার, কিন্তু আসলে মিট করছে বাংলাদেশের সব যাত্রার, মানে লাশের যাত্রার, অগ্রযাত্রার বিনিময়ে শবযাত্রা যেন। এবং একইভাবে সে আওয়ামী লীগের লোকজনের সাথে, বেনজিরের সাথে, এদের সাথে উঠা বসা করছে। মনে হচ্ছে এদের হাতেই হাসিনাকে আবার শুইয়ে দিবে, হাসিনাকে ফেলে দিয়ে তাদের পছন্দের মতো কাউকে বসাবে যে ভারতের কথায় উঠবে বসবে। যেহেতু হাসিনা একজনের ঘর সংসার করছে, আরেকজনের সাথে পরকীয়া করছে, ভারতের সাথে স্ত্রীর ঘর সংসার করছে এবং চীনের সাথে পরকীয়া করছে, কারণ তার কাছে অর্থনৈতিক সাহায্য দরকার। এই অর্থনৈতিক সাহায্য ছাড়া শেখ হাসিনা চলছে না। আমি কিন্তু আজকে থেকে 3 মাস আগে, 3.5 মাস আগে বলেছিলাম যে শেখ হাসিনা সরকারের, স্বৈরাচার সরকারের সরকার চালানোর কোনো পয়সা নাই, ডিসেম্বরে একেবারে অর্থ শূন্য হয়ে যাবে, ডিসেম্বরে সরকার চালানোর কোনো আর অর্থ থাকবে না এই সরকারের। আপনারা আমার কথার সত্যতা এখন বুঝতে পারছেন কিনা, এখনো বুঝতে পারছেন কিনা জানি না, কারণ বাংলাদেশ এই অবৈধ সরকার কিন্তু বাংলাদেশের রিজার্ভের টাকা তুলে নিয়ে আসার জন্য সকল ব্যবস্থা করে ফেলেছে। রিজার্ভের টাকা মানে জানেন কি? আপনাদের গচ্ছিত, বাংলাদেশের গচ্ছিত শেষ রক্ষার পুঁজি একটা, যে বাংলাদেশ যদি বিপদে পড়ে শেষ রক্ষার পুঁজি, সেটাও কিন্তু শেখ হাসিনা নিয়ে এসে তার দলবল নিয়ে, তার ছেলেকে নিয়ে খেয়ে তারপরে দেশ থেকে পগার পার দিবে, চলে যাবে। আপনারা কিন্তু দেশ শুদ্ধা দেউলিয়া হয়ে যাবেন। তখন কিন্তু আর কারোর দিকে, সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকলে, দেশ মুক্তি তো দূরের কথা, পেটের খাবারও আসবে না। এই যে যারা তেল মেরে 12 বছর এই স্বৈরাচার, এই আওয়ামী জাহিলিয়াতকে টিকিয়ে রেখেছে, এই আওয়ামী জাহিলিয়াতের অভিশাপেই তাদের উপর পড়বে, তারাও একদিন বেতন ভাতার ঘাটতি পড়বে। কিন্তু যারা চুরি করে পয়সা পাহাড় বানিয়েছে, তারা দেশ ছেড়ে পালাবে। এই জন্যই কিন্তু সরকার আদেশ দিয়েছে, অনুমতি দিয়ে দিয়েছে
যে অবসরের পরপরই একদিনও তাদের অপেক্ষা করা লাগবে না, তারা বিদেশে চলে যেতে পারবে। এই পালানোর রাস্তা করে দিয়েছে তাদেরকে। কিন্তু যারা সাধারণ মানুষ, সরকারি চাকরিজীবী, দেশপ্রেমিক, ভালো মানুষ, আল্লাহকে ভয় করেন, কবরে যাওয়ার ভয় করেন, তারাও কিন্তু চুপ ছিলেন। আমি আগেও বলেছি, দেশ ধ্বংস হয় না